রাজু এবং ডিএমএস বিক্রি ও অনুশাসনের মাধ্যমে সফলতা। আজকের আলোচনাটা একটা খুব ইন্টারেস্টিং কেস স্টাডি নিয়ে। আমরা একটা সেলস ম্যানেজমেন্ট ব্লগ থেকে এটা পেয়েছি। হুম। এখানে রাজু নামের একজন এফএমসিজি সেলসম্যানের কথা বলা হয়েছে, আর দেখানো হয়েছে কিভাবে একটা খুব সাধারণ টুল মানে ডিএমএস তার কেরিয়ারকে একেবারে বদলে দিয়েছিল। হ্যাঁ, গল্পটা বেশ আকর্ষণীয়, কারণ এটা শুধু একজন মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প না, তাই না? একদমই না। এটা আসলে আজকের সেলস দুনিয়ায় সিস্টেম আর ডিসিপ্লিনের গুরুত্বটাও তুলে ধরে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, গল্পটা শুরু হচ্ছে এমন একটা সময় থেকে যখন রাজুর কেরিয়ারে সবকিছু ভুল পথে চলছিল। সে একটা স্ন্যাক্স আর নামকিন কোম্পানিতে কাজ করত। সোর্সে যা বলা হয়েছে তাতে বোঝা যায় ছেলেটার মধ্যে পোটেনশিয়াল ছিল, কিন্তু কিন্তু একটা বড় সমস্যা ছিল। ঠিক। আর সেই সমস্যাটাই তার সব কিছু নষ্ট করে দিচ্ছিল, শৃঙ্খলার অভাব। আর এই অভাবটা তার কাজের রিপোর্টে পরিষ্কার দেখা যেত। প্রতি মাসের রিপোর্টে সেই একই কথা। কি লেখা থাকত? 4 দিন অ্যাবসেন্ট, প্রতিদিন লেট, ডিএমএস পাঞ্চিং ঠিকঠাক নেই, আর রিয়েল টাইম অর্ডার তো প্রায় শূন্য। সবচেয়ে মারাত্মক ভুল ছিল তার সময়জ্ঞান। সকাল 10টায় কাজ শুরু করার কথা, আর সে বাজারে পৌঁছাত দুপুর 12টায়। এই দুপুর 12টায় পৌঁছানোটা কতটা মারাত্মক হতে পারে? দেখুন, স্ন্যাক্স ক্যাটেগরির জন্য এটা প্রায় আত্মহত্যার মতো। বুঝতে হবে, স্ন্যাক্স হলো একটা ইম্পালস বাইং প্রোডাক্ট। মানে ক্রেতারা দোকানে ঢুকে যা চোখের সামনে দেখে সেটাই কিনে ফেলে। একদম। তাই শেলফে সঠিক সময়ে প্রোডাক্ট থাকাটা খুব জরুরি। দিনের প্রথম ভাগেই তো অন্য কোম্পানির সেলসম্যানরা অর্ডার নিয়ে চলে যায়। তার মানে রাজু যখন 12টায় বাজারে ঢুকছে। তখন তো খেলার অর্ধেকটাই শেষ। আচ্ছা, তাহলে এই ছোট ছোট ভুলগুলো মাঠে ঠিক কিভাবে প্রভাব ফেলছিল? আসুন ব্যাপারটা একটু ভেঙে দেখি। প্রথম ভুল, দুপুর 12টায় বাজারে ঢোকা। এটা কিন্তু শুধু সময়ের অপচয়গা না। একদমই না। এটা রিটেলারের মনে একটা অদৃশ্য বার্তা দেয়। কিরকম? বার্তাটা হলো, আপনার ব্যবসা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এই ধারণাটাই কিন্তু সম্পর্ক তৈরির পথে প্রথম বাধা। দিনের পর দিন এটা হতে থাকলে বিশ্বাসযোগ্যতা একেবারে শূন্যে নেমে আসে। আর অনুপস্থিতির প্রভাব? মাসে 4 দিন মানে তো প্রায় 1 সপ্তাহ। ঠিক তাই। আর ওই খালি দিনগুলোতে কি হয় বলুন তো? অন্য কোম্পানির লোক সুযোগ নিয়ে নেয়। অবশ্যই। প্রতিদ্বন্দ্বী কোম্পানির সেলসম্যানরা সেই সুযোগটা লুফে নেয়। তারা এসে রিটেলারকে বোঝায়, দেখুন, শেলফ খালি, আমাদের এই নতুন প্রোডাক্টটা রেখে দিন। এর ফলে তো শুধু কোম্পানির বিক্রি কমে না। বিক্রি তো কমেই, ডিস্ট্রিবিউটরের গোটা সাপ্লাই চেনটা এলোমেলো হয়ে যায়। তার পাঠানো মাল দোকানে না পৌঁছালে টাকা আটকে যায়। সোর্সে আরেকটা বড় ভুলের কথা বলা হয়েছে, রিটেলারের সামনে ডিএমএস পাঞ্চ না করা। হ্যাঁ, এটা একটা ক্লাসিক ভুল। সে হয়তো ভাবত এতে সময় বাঁচছে, কিন্তু কোম্পানি এই ডেটা দেখে কি ভাবত? কোম্পানি ভাবত ভিজিটটাই হয়তো নকল। দিনের শেষে একসঙ্গে সব অর্ডার পাঞ্চ করা, এটা স্ন্যাক্স ক্যাটাগরির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা অভ্যাস। কারণ কারণ স্ন্যাক্সের স্টক খুব দ্রুত বদলায়। দিনের শেষে অর্ডার দিলে ডিস্ট্রিবিউটর বুঝতেই পারে না কোন দোকানে কোন প্রোডাক্ট কখন পাঠাতে হবে। ফলে কোথাও স্টক শেষ হয়ে যায়, আবার কোথাও মাল জমে থাকে। একদম। আর যেহেতু সে ম্যানুয়ালি কাজ করত, তাই কোন দোকানে কোন এসকেইউ বেশি চলছে বা কোনটার এক্সপায়ারি ডেট কবে, সেই তথ্য তার কাছে থাকত না। আর এর ফল যা হওয়ার ঠিক তাই হচ্ছিল। তার 6 কিলোমিটার এলাকার অনেক দোকানই তার নাগালের বাইরে থেকে যেত। আর সেই খালি শেলফগুলো অন্য কোম্পানির প্রোডাক্টে ভরে যেত। এটা একটা দুষ্টু চক্রের মতো। ঠিক। আর এই সময়ে গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। হুম। দিনের পর দিন এমন চলার পর একদিন রাজুর সুপারভাইজার তাকে ডেকে পাঠালেন। রাজু নিশ্চয়ই ভেবেছিল চাকরিটা এবার গেল। আমারও তাই মনে হয়। কিন্তু তার সুপারভাইজার চিরাচরিত বকাঝকা বা ওয়ার্নিং এর কোনোটিই দিলেন না। তাহলে কি করলেন? তিনি রাজুকে বসিয়ে শুধু একটা কথাই বলেন, একটা লাইন যা তার ভাবনার জগতে বিস্ফোরণের মতো কাজ করে। কি সেই লাইনটা? ওয়াও, এটা একটা অসাধারণ উপলব্ধি। এটা শুধু একটা বাক্য নয়, এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি। ঠিক। সুপারভাইজার কিন্তু রাজুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। তিনি তার কাজের পদ্ধতির দিকে আঙুল তুলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন সমস্যাটা ইচ্ছার অভাব নয়, বরং সঠিক সিস্টেম না মানা। একদম। আর এই উপলব্ধিটাই ছিল তার টার্নিং পয়েন্ট। এর পরে কি পরিবর্তন আসা শুরু হলো? হ্যাঁ। এরপর রাজু ডিএমএস সিস্টেমকে শুধু একটা বাধ্যতামূলক কাজ হিসাবে না দেখে তার কাজের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করল। আর তারপর থেকেই তার কেরিয়ারের ছবিটা পাল্টে যেতে শুরু করে।
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সে ঠিক সকাল ৯:৫৫ বাজারে পৌঁছে ডিএমএস পাঞ্চ করা শুরু করল। ওয়াও, সময়ের ৫ মিনিট আগে। হ্যাঁ, এই ছোট্ট অভ্যাসটাই রিটেলারদের মনে তার প্রতি বিশ্বাস আর সম্মান দুটোই ফিরিয়ে আনল। এটা আসলে খুব সত্যি কথা। আমি যখন প্রথমবার নতুন একটা সফটওয়্যার ব্যবহার শুরু করি, আমারও খুব বিরক্তি লাগত, ভাবতাম পুরনো পদ্ধতিই ভালো। কিন্তু একবার যখন বুঝলাম এটা আমার ঘন্টার পর ঘন্টার কাজ মিনিটে করে দিচ্ছে, তখন থেকে ওটাই আমার সবচেয়ে প্রিয় টুল হয়ে গেল। রাজুরও হয়তো তেমনই হয়েছিল। ঠিক তাই, লাইভ রিটেলার ভিজিট পাঞ্চ করার ফলে জিওলোকেশন প্রমাণসহ কোম্পানির কাছে তার কাজের স্বচ্ছতা তৈরি হলো। আগে যেখানে কোম্পানি ভাবত তার ভিজিটগুলো নকল হতে পারে, এখন সেই সন্দেহের কোনো অবকাশই রইল না। কথায় আছে না, ডেটা কখনো মিথ্যে বলে না। আর এই স্বচ্ছতার প্রভাব শুধু তার ইমেজে পড়েনি, গোটা সাপ্লাই চেনের উপর পড়েছে। রিয়েল টাইম অর্ডার পাঞ্চ করার ফলে বিলিং দ্রুত হচ্ছে, ডেলিভারি সঠিক সময়ে দোকানে পৌঁছাচ্ছে। আর সেকেন্ডারি সেলসের হিসাবও নির্ভুল হচ্ছে। রাজু এখন আর একজন সাধারণ সেলসম্যান রইল না। সে একজন সিস্টেম চালিত সেলস প্রফেশনাল হয়ে উঠল। আর প্রোডাক্টিভিটি সেটাও বাড়ল। আগে যেখানে সে নাস্তা করে আরাম করে কাজ শুরু করত, এখন সকাল 10টা থেকেই পুরো দমে কাজ শুরু করে দিনে 40টা আউটলেটে কল কমপ্লিট করতে লাগল। আর সবচেয়ে বড় কথা, তার প্রতিটি কলই ছিল প্রোডাক্টিভ। হ্যাঁ, কারণ সে অনুমানের ওপর ভিত্তি করে নয়, ডিএমএস ডেটা ব্যবহার করে কথা বলত। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ডেটা ড্রিভেন সেলিং। মানে যখন একজন সেলসম্যান ডেটা নিয়ে কথা বলে, তখন রিটেলারের সঙ্গে তার আলোচনাটা আর অনুরোধের পর্যায়ে থাকে না, সেটা একটা ব্যবসায়িক পরামর্শে পরিণত হয়। একদম। সম্পর্কটা আমাকে সাহায্য করুন থেকে হয়ে যায় আসুন একসাথে ব্যবসা করি। আর এখানেই তো আসল মজাটা। ডিএমএস থেকে রাজু জানতে পারত কোন রিটেলার শুধু চিপস কেনে কিন্তু মিক্সচার কেনে না। আচ্ছা। বা কোনো দোকানে 5 টাকার প্যাকগুলো চলছে না, অথচ পাশের দোকানে সেগুলোই হট সেলিং। তার মানে সে এখন আর শুধু অর্ডার নিত না, সে রিটেলারকে তার ব্যবসা বাড়াতে সাহায্য করত। একদম ঠিক। সে সরাসরি রিটেলারকে ট্যাবলেটে ডেটা দেখিয়ে বলতো, স্যার এই প্রোডাক্টটা আপনার দোকানে নেই, কিন্তু আমাদের ডেটা বলছে পাশের এলাকাতে এর চাহিদা এখন সবচেয়ে বেশি। এই তথ্যভিত্তিক যুক্তির সামনে তো রিটেলারের আর না করার জায়গা থাকে না। থাকতই না। ফলাফল, রাজুর রেঞ্জ সেলিং মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করার ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে গেল। দারুণ। কিন্তু স্ন্যাক্স ক্যাটাগরিতে ফ্রেশনেস আর এক্সপায়ারি ডেট তো একটা বিরাট চিন্তার বিষয়। হ্যাঁ, পুরনো বা নরম চিপস তো কেউ কিনবে না। এই সমস্যাটা রাজু কিভাবে সমাধান করল? ডিএমএস এখানেও তার প্রধান হাতিয়ার ছিল। ডিএমএসের রিটার্ন মডিউল ব্যবহার করে সে সহজেই ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো পদ্ধতি মেনে চলতে পারত। মানে যে প্রোডাক্ট আগে দোকানে ঢুকেছে সেটা যাতে আগে বিক্রি হয়। ঠিক। এর ফলে রিটেলারদের সঙ্গে পুরনো পণ্য নিয়ে বিরোধও কমে গেল, আর ডিস্ট্রিবিউটরের আর্থিক ক্ষতিও বন্ধ হল। পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছ হয়ে গেল। তাহলে এই পরিবর্তনের ফলে ফলাফলটা কি দাঁড়ালো? এক কথায় অসাধারণ। কোম্পানির মন্তব্যগুলো নিশ্চয়ই বদলে গিয়েছিল। পুরোপুরি। যেখানে আগে মন্তব্য ছিল দেরি করে আসে, নকল অর্ডার, সেখানে এখনকার মন্তব্য হল পারফেক্ট ডিসিপ্লিন, রিয়েল টাইম অর্ডার, চমৎকার কভারেজ। এর ফলে তো শুধু কোম্পানির বিশ্বাসই ফিরে আসেনি, রাজু ভালো ইনসেন্টিভও পেতে শুরু করল। হ্যাঁ, ডিস্ট্রিবিউটর খুশি, কোম্পানি খুশি, এবং সবচেয়ে বড় কথা, রাজু এখন নিজের কাজের জন্য গর্বিত। সে এখন একজন সফল সেলসম্যান। আর পারফরম্যান্সের পরিবর্তনটা যদি আমরা সংখ্যায় দেখি, তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। বলুন তো। অনুপস্থিতি 4 দিন থেকে 0, ডিএমএস পাঞ্চ 100% সঠিক সময়ে, দৈনিক কল অজানা থেকে বেড়ে 40, আর প্রোডাক্টিভ কল? সেটাও 40, মানে প্রতিটি ভিজিটেই সেল, বিট কভারেজ 100% এবং রেঞ্জ সেলিং দ্বিগুণ। এটা একটা অবিশ্বাস্য রূপান্তর। আর এটা সম্ভব হয়েছে শুধু একটা সিস্টেমকে ঠিকভাবে ব্যবহার করার মানসিকতার কারণে। রাজুর গল্পটা প্রমাণ করে যে সঠিক টুল আর শৃঙ্খলা থাকলে যে কোনো সাধারণ পারফর্মারও অসাধারণ হয়ে উঠতে পারে। আসল লড়াইটা দক্ষতার নয়, অভ্যাসের। রাজুর গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, ছোট ছোট সঠিক পদক্ষেপই বড় সাফল্য নিয়ে আসে। সে রাতারাতি কোনো জাদু দিয়ে নিজেকে বদলে ফেলেনি। একদমই না। শুধু প্রতিদিন একটু আগে ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে বাজারে পৌঁছানো, আর একটা সিস্টেমকে বিশ্বাস করার মতো ছোট ছোট অভ্যাস তৈরি করেছে। আজকের যুগে গরুর গাড়ির মতো চিন্তা দিয়ে আর চলবে না। যখন স্ন্যাক্সের দুনিয়া এত দ্রুত গতিতে চলছে, তখন একজন সেলসম্যানের চিন্তাভাবনাও ততটাই দ্রুত হতে হবে। টেকনোলজিকে এড়িয়ে চলা মানে প্রতিযোগিতায় নিজে থেকেই পিছিয়ে পড়া।
ঠিক। এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের প্রত্যেকের পেশাগত জীবনে এমন কোনো সিস্টেম বা টুল আছে যা হাতের কাছেই রয়েছে, কিন্তু আমরা হয়তো রাজুর মতোই তাকে এড়িয়ে চলছি, ভাবার মতো প্রশ্ন। অথচ যা আমাদের পারফরম্যান্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। রাজু যদি তার ডিএমএসকে খুঁজে পেতে পারে, আমরাও নিশ্চয়ই আমাদেরটা খুঁজে পেতে পারি।